স্টুডেন্টস, আজকে আমরা রসায়নের একটা ফুল মডেল টেস্ট সমাধান করবো ইনশাল্লাহ। এখানে মোট 25টা প্রশ্ন আছে ইনশাল্লাহ। এগুলো যদি তোমরা সমাধান দেখো, ব্যাখ্যা সহকারে আমি আলোচনা করব। আশা করি তুমি অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। তোমাদের পুরো বইয়ের থেকে আসলে এই প্রশ্নগুলো নেওয়া। এখন ডিয়ার স্টুডেন্টস, প্রথম প্রশ্নটাই হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাকে কি বলে? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাকে বলা হয় গবেষণা। পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্রুপ 18 এর মৌল কোনটি? এখানকার 4টা অপশনের মধ্যে এই ঘ নাম্বারটা হবে হচ্ছে উত্তর। তোমরা যদি এখানে লক্ষ্য করো, দেখো 18 নাম্বার এটা হচ্ছে একটা আধুনিক পর্যায় সারণী, যেটার যেটার 18 নাম্বার গ্রুপে তোমরা দেখতে পাচ্ছ অর্গানেশন। অর্গানেশন যেটাকে ওজি দিয়ে প্রকাশ করা হয়। সো এটাই হচ্ছে আমাদেরকে প্রশ্ন করছিল আর কি, যে 18 নাম্বার গ্রুপে কে আছে। সো অর্গানেশন হচ্ছে সেটার উত্তর হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি? এর উত্তর হচ্ছে রেডিয়াম। রেডিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। 4 নাম্বার যে প্রশ্নটি সেটি হচ্ছে কোনটির আন্তঃনবিক শক্তি বেশি? আচ্ছা, এটার জন্য তোমাকে জানতে হবে যে কোনটা কোন অবস্থায় আছে। পানি হচ্ছে আমরা জানি স্বাভাবিক অবস্থায় সেটা থাকে তরল, আর অ্যামোনিয়া হচ্ছে থাকে গ্যাস, আর এখানে থাকা কার্বন ডাইঅক্সাইড থাকে গ্যাসীয় অবস্থায়। পটাশিয়াম ক্লোরাইড এটা হচ্ছে কঠিন অবস্থায় থাকে। সুতরাং আন্তঃনবিক শক্তি কার বেশি তুমি বলো দেখি। অবশ্যই সেটা তুমি বুঝতেছো, যেটা কঠিন অবস্থায় থাকে স্বাভাবিকভাবে সেটাই হচ্ছে আন্তঃনবিক শক্তি বেশি, এজন্যই কিন্তু আসলে কঠিন অবস্থায় থাকে। এবার প্রশ্ন হচ্ছে সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে নিচের কোনটা? প্রথমটা হচ্ছে ন্যাপথলিন। তোমরা বাজার থেকে ন্যাপথলিন কিনো, দেখো যে ন্যাপথলিন কিন্তু সলিড অবস্থায় থাকে, কঠিন অবস্থায় থাকে, তাই না? আবার সালফার, সালফারও কিন্তু আসলে কঠিন অবস্থাতেই থাকে। আয়োডিন, সেটাও কঠিন অবস্থাতেই পাওয়া যায়। সুতরাং এখানে উত্তর কিন্তু হবে তিনটাই। এর পরের প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ফিশন। এটাকে ইংলিশে আমরা এভাবে লিখি FISSION, ফিশন। আর বাংলায় অনেক সময় তোমার দন্তস্ব দিয়ে এখানে লিখছে, কিন্তু অনেক সময় তালব্যস্ব দিয়েও কিন্তু লেখে, ঠিক আছে? সো এটা দিয়ে হচ্ছে তোমার ওই যে আমাদের যেমন বাংলাদেশে কিন্তু রূপপুরে, পাবনার ঈশ্বরদীর রূপপুরে, আমি রূপ লিখছি, সরি, পাবনার ঈশ্বরদীর রূপপুরে আমাদের যে পাওয়ার প্ল্যান্টটা তৈরি হচ্ছে সেটাতে কিন্তু নিউক্লিয়ার ফিশন রিয়াকশনের মাধ্যমে তোমার বিদ্যুৎ উৎপন্ন করা হবে, ঠিক আছে? আর ফিউশন কোথায় হয়? ফিউশনটা হয় হচ্ছে তোমার সূর্যের কেন্দ্রে। বুঝতে পারছো? কোনটি তড়িৎ পরিবহন করে না? কোনটি তড়িৎ পরিবহন করে না? এই 4টার মধ্যে উত্তর হবে হচ্ছে ডায়মন্ড। দেখো অ্যালুমিনিয়াম আর সিলভার এগুলো তো হচ্ছে আসলে ধাতু, তাই এগুলো তড়িৎ পরিবহন করে। আর গ্রাফাইটে কিন্তু, যে গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও এটার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, সো এটাও তড়িৎ পরিবহন করে। ডায়মন্ডই একমাত্র এখানে যেটা তড়িৎ পরিবহন করে না। সূত্র এখানে হচ্ছে ঘ। এরপরের প্রশ্ন হচ্ছে ম্যাঙ্গানিজ 2+ এর এম শেলে কতটি ইলেকট্রন বিদ্যমান? আচ্ছা, প্রথম শেলটাকে আমরা বলি কে, এরপর একটা এল, এরপর একটা এম। সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তার মানে তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে তৃতীয় শক্তি স্তরে তোমার ইলেকট্রন সংখ্যা কত? তো এটার ইলেকট্রন বিন্যাসটা আমরা আগে লিখি, চলো। এখানে 2+ আছে, খেয়াল রাখবা। সো এই কোশ্চেনটা একটু ব্যাখ্যা করতে আমাদের সময় লাগবে, যেহেতু এই কোশ্চেনটা আসলে ওইভাবেই করছে। চলো আমরা এটা ব্যাখ্যা করার জন্য আমরা এইটুকু স্পেস ইউজ করি। সো আমরা এখানে লিখবো ম্যাঙ্গানিজ, প্রথমে ম্যাঙ্গানিজেরটা বের করব, পরে ম্যাঙ্গানিজ 2+। সো ম্যাঙ্গানিজের আমরা জানি যে তোমার ম্যাঙ্গানিজ হচ্ছে আসলে 25, ঠিক আছে? ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। তাহলে সেটা কীভাবে লেখা যায়? 1s2, 2s2, তারপরে 2p6। টোটাল হলে এখন কয়টা? 10টা হয়েছে। দুইটা দুইটা 4টা, 6 10টা। তারপরে 3s2, 12টা, 3p6 হয়েছে 18টা। 18টা হওয়ার পরে আমাদের আছে হচ্ছে 3d, আরেকটা হচ্ছে 4s। তো আমরা জানি ইলেকট্রন আগে যায় 4s-এ, পরে যায় 3d-তে। তো 4s-এ আগে 2টা যাবে, তাহলে হবে 20টা। তারপর 3d-তে যাবে হচ্ছে তোমার 5টা। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমাদের এখানে লেখা হয়েছে, একটু খেয়াল করো। এখানে 2টা, 2টা 4টা, আর 6 10টা, 2 12টা, 12 আছে 18টা, 18 আর 2 হচ্ছে 20, 20 আর 5 হচ্ছে 25। এবার আমাদের কিন্তু ম্যাঙ্গানিজ দেয় নাই, আমাদের দিছে ম্যাঙ্গানিজ 2+, তাই না? ম্যাঙ্গানিজ 2+। সো ম্যাঙ্গানিজ 2+ যদি আমরা লিখি এখানে,
ম্যাঙ্গানিজ 2+। তাহলে এটার ক্ষেত্রে দেখো 1s2 হবে 2s2, 2+ মানে কি দুইটা ইলেকট্রন কিন্তু চলে গেছে, 2+ মানে হচ্ছে দুইটা ইলেকট্রন বিদায় নিছে। এই দুইটা ইলেকট্রন কোথা থেকে বিদায় নেবে তুমি কি এটা জানো? এই দুইটা ইলেকট্রন সবসময় মনে রাখবা, বিদায় নেওয়ার সময় সবসময় শেষ শক্তিস্তর থেকে বিদায় নেবে। তাহলে শেষ শক্তিস্তর কিন্তু এখানে এটা 4s, এই 4s থেকে দুইটা বিদায় নিবে, এটা মাথায় রাখবা। বিদায় নেওয়ার সময় সবসময় লাস্টে এখান থেকে বিদায় নিবে। তাহলে 1s2, 2s2 লিখলা, 2p6 লিখলা, 3s2, 3p6, তারপরে 3d5। আর 4s2 থেকে তো যে দুইটা ইলেকট্রন ছিল সেই দুটো ইলেকট্রন তো বিদায় নিয়ে নিছে। সুতরাং আমাদের বলছে এম শেলে, তাই না? এম শেল মানে আমি তোমাদেরকে আগেই বলে নিয়েছিলাম, যেখানে এন এর মান হচ্ছে 3, এন এর মান হচ্ছে 3। তাহলে এখানে দেখো তো এন এর মান 3 কার? তাহলে এখানে দেখো 3 নাম্বার শক্তি স্তরে এখানে আছে দুইটা ইলেকট্রন, একটু খেয়াল করে দেখো তোমার এই জায়গায়, এই যে তৃতীয় শক্তি স্তর, এই যে তৃতীয়, এই যে তৃতীয়, এখানে ইলেকট্রন আছে হচ্ছে 2টা, আর 6 হচ্ছে 2 আছে 8টা, 8 আর 5 13টা, মোট হচ্ছে 13টা ইলেকট্রন। সো আশা করি বুঝতে পারতেছো। আমি এখন এই পুরাটা রিমুভ করে দিয়ে তোমাদেরকে অপশন দেখাই যে অপশনে 13টা কোথায় ছিল। এই যেখানে 13টা ছিল, সুতরাং এটার উত্তর হবে হচ্ছে ঘ, মানে 13টি। ওজনের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওজনকে, ওজন হচ্ছে আমরা O3 এভাবে লিখি। তাহলে এখানে অক্সিজেন হচ্ছে তোমার, এটা এমন একটা অণু যেখানে 3টা অক্সিজেন পরমাণু আছে, সুতরাং উত্তর হবে হচ্ছে ক। এর পরের প্রশ্নটা তোমাকে করেছে যে PQRS এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 14, 15, 16, 17। কিউ মৌল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? দেখো কিউ হচ্ছে যার পারমাণবিক সংখ্যা 15। পারমাণবিক সংখ্যা 15 কার? ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তাই না? তাহলে এটা আসলে ফসফরাস, আর ফসফরাসের গ্রুপ হচ্ছে কত নাম্বার গ্রুপ? 15 নাম্বার গ্রুপ, সুতরাং এটার উত্তর হচ্ছে হবে গ। পরবর্তী প্রশ্ন বলছে উদ্দীপকে পি এর আকার কিউ এর চেয়ে বেশি। এই পি হচ্ছে আপনার মানে অরিজিনালি যদি চিন্তা করেন পি হচ্ছে সিলিকন, কারণ সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, আর এটা হচ্ছে ফসফরাস। এখন দেখেন আপনার সিলিকন থেকে ফসফরাস আছে হচ্ছে আপনার ডানে, তাহলে আপনি জানেন যে যত ডানে যাবে, একটা পর্যায়ে যত ডানে যাবে ততই আপনার পারমাণবিক সংখ্যা কিন্তু বাড়তেছে, 14 থেকে 15 হচ্ছে, আপনার ইলেকট্রনও বাড়তেছে। সুতরাং যদি আপনার ইলেকট্রন বাড়ে, ইলেকট্রন একটা যদি বেড়ে যায়, সরি একটু ডিস্টার্ব হয়েছে, দেখেন ইলেকট্রন যদি একটা বেড়ে যায় আর যদি একটা পারমাণবিক সংখ্যা বাড়ে, তার মানে প্রোটনও যদি একটা বেড়ে যায়, তাহলে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ কিন্তু বেড়ে যাবে। আকর্ষণ যত বাড়বে ততই এই পরমাণুর আকার ছোট হইতে থাকবে, ঠিক আছে? ততই ছোট হবে আর কি। সুতরাং আপনাকে বলছে পি এর আকার নাকি কিউ এর চেয়ে বেশি। তাহলে এখানে খেয়াল করেন আপনার যে পি আছে, এই যে বান্দা পি, ওর তো আকার আসলেই কিউ থেকে বেশি হবে, কারণ কিউ এর তো পারমাণবিক সংখ্যা মানে এটার প্রোটনও বেশি একটা, আবার এটার ইলেকট্রনও একটা বেশি, সেজন্য এটার আকারটা একটু ছোট হবে, কিউ এর আকারটা একটু ছোট হবে। সুতরাং ঠিক আছে, পি এর আকার কিউ এর চেয়ে বড়, এই কথাটা ঠিক আছে। এবার নেক্সট আপনাকে বলছে যে আর এর ঋণাত্মকতা এস এর চেয়ে কম, ঠিক আছে? আর এর ঋণাত্মকতা এস এর চেয়ে কম, এটাও ঠিক আছে। কেমনে দেখেন, আপনার আমরা জানি যে একটা পর্যায় সারণীতে গ্রুপ নাম্বার যেটা 16, 17, হ্যাঁ 15, এদের মধ্যে যদি কম্পেয়ার করেন, গ্রুপ 15 যে মৌলগুলো আছে, গ্রুপ 16 যে মৌলগুলো আছে, 17 যে মৌলগুলো আছে, যত বেশি 15 থেকে 17 দিকে যাবে ততই তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, ঠিক আছে? ঋণাত্মকতা মানে ওরা বেশি অধাতু, ওরা 17 নম্বর গ্রুপের, ওরা 16 নম্বর গ্রুপ থেকেও বেশি অধাতু, অধাতব ধর্ম বেশি ওদের। সেজন্য এই যে কথাটা ওরা বললো, সেই কথাটা ঠিক আছে যে আর এর আর তো হচ্ছে বামে, আর এসেরটা বেশি হবে, তার মানে নিশ্চয়ই আর এর কি ঋণাত্মকতা কম হবে, এটা ঠিক আছে। এই প্রশ্নগুলোর আসলে উত্তর পারতে হইলে আপনাকে অনেক নলেজ রাখতে হবে, ডিপ নলেজ রাখতে হবে, নাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু পারা কঠিন হবে।
সেগুলো প্র্যাকটিসের মধ্যে দিয়ে হবে ইনশাল্লাহ। এবার বলছে PO2 আর Q2O3 এর চেয়ে বেশি অম্লধর্মী। আচ্ছা, PO2 কী জিনিস? PO2 আমি আগেই বলেছি, এই PO2 হচ্ছে, এটা হচ্ছে সিলিকন। তাহলে এখানে আসলে সিলিকন ডাইঅক্সাইডের কথা বলতে চাচ্ছে ওরা। তাহলে আমি এখানে লিখে দিই সিলিকন ডাইঅক্সাইড। আর Q2O3, দেখেন কিউ হচ্ছে এখানে, এটা হচ্ছে ফসফরাস। তাহলে এটা তার মানে বোঝাচ্ছে P2O3। তাহলে ওরা বলতে চাচ্ছে যে এই যে সিলিকন ডাইঅক্সাইড আছে, এই সিলিকন ডাইঅক্সাইডটা, আচ্ছা আমি সিলিকন ডাইঅক্সাইডের এটাকেও কালারফুল করে দিলাম। ওরা বলতে চাচ্ছে এই সিলিকন ডাইঅক্সাইড আপনার P2O3 এর চেয়ে বেশি অম্লধর্মী। এই কথাটা সত্য না, যত আপনার ডানে যাবে তত আপনার অম্লধর্ম বাড়বে, ঠিক আছে? সুতরাং আপনার ও তো বামে আছে, ওরটা কেমনে বেশি হয়? বেশি তো আসলে এটা আর হবে। সো প্রথম দুইটা ঠিক ছিল, বাট এটা এখন আর ঠিক নাই, উত্তর হচ্ছে ক হবে। তো এরপরে আমরা 12 নম্বর কোয়েশনে চলে যাচ্ছি। বলছে নাইট্রোজেন পরমাণুর সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, নাইট্রোজেন যদি পরমাণুটা আমরা আঁকি, তাহলে নাইট্রোজেনের আপনারা জানেন টোটাল ইলেকট্রন হচ্ছে 7টা। তাহলে প্রথমে আছে 2টা ইলেকট্রন, এখানে একটা এখানে একটা। এর পরের কক্ষপথে আপনার আরও থাকবে 5টা, ঠিক আছে? আরও থাকবে 5টা। তাহলে 5টা কেমনে থাকবে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এখানে কয়টা হলো টোটাল হলো আপনার 7টা। এখন আপনাকে বলছে সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত, এটা বের করতে। সেজন্য মানে ছবিটা তো বুঝলেন, এখন আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা দেখে ফেলি, চলেন। তো নাইট্রোজেনের হচ্ছে 7, তাই ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p 2p3। তাহলে দেখেন 2 এ 4 আর 3 এ 7, 7টা কিন্তু হয়েছে। তাহলে এখন দেখেন তো আপনি বিজোড় কয়টা এখানে, একটু খেয়াল করেন। এগুলো তো জোড়, হ্যাঁ, এটা আপনার জোড়, এটা জোড়, এটাও জোড়। তাহলে বিজোড় হচ্ছে এখানে কয়টা? 3টা। তাহলে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন 5টা, কিন্তু তার মধ্যে 3টা ইলেকট্রন হচ্ছে বিজোড়। তাহলে ইলেকট্রন বিন্যাস কিন্তু ভালোভাবে পারতে হবে। ইলেকট্রন বিন্যাস নিয়ে এর আগেও আমি ভিডিও করছি আমার এই চ্যানেলে, SSC ক্লাসরুম এই চ্যানেলে, ঠিক আছে? সো আমার এই চ্যানেলে অবশ্যই গিয়ে এই পর্যায় সারণী বা এই সমস্ত চ্যাপ্টারে ইলেকট্রন বিন্যাস নিয়ে যে ভিডিওগুলো করেছি সেগুলো দেখে ফেলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ইলেকট্রন বিন্যাস পারলে MCQ ভালো করা যাবে ইনশাআল্লাহ। এর পরের প্রশ্ন, বেনজিনের স্থূল সংকেতের ভর কত? আচ্ছা, বেনজিন হচ্ছে C6H6 C6H6। স্থূল সংকেত কেমনে বের করে? দেখেন এই দুজনের মধ্যে 6 কিন্তু দুজনের কাছেই আছে, তাহলে 6 কমন, তাই 6 দিয়ে যদি ভাগ করেন তাহলে এটা হবে CH। তাহলে বেনজিনের স্থূল সংকেত হচ্ছে CH। তাহলে এখন বলেন তো কার্বনের ভর কত? কার্বনের ভর হচ্ছে আপনার 12। হাইড্রোজেনের ভর কত? 1। 12 আর 1 যোগ করলে হয় হচ্ছে 13। সুতরাং আমাদের এটার উত্তর হবে হচ্ছে খ। 14 নম্বর প্রশ্ন, নিম্নের যে যৌগটিতে অষ্টক নিয়মের ব্যত্যয় ঘটে? এটা তো মুখস্থ ভাই, দেখলেই বোঝা যায় এটা এবং এটা হবে উত্তর। এটা উত্তর না, উত্তর হবে গ। কিন্তু এটার ব্যাখ্যাটা আমি একটু করে দিচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে যে যদি আপনি দেখেন বোরন ট্রাইফ্লোরাইড, যে কথা বোরন ট্রাইক্লোরাইড ভাই একই কথা। কেন? কারণ আপনার এই যে ফ্লোরিন, এই ফ্লোরিনের শেষে ইলেকট্রন 7টা, এই ক্লোরিনের শেষেও ইলেকট্রন 7টা। ওরা আসলে একই রকম ক্যারেক্টারিস্টিক্সের, ওরা দুইজনই 17 নম্বর গ্রুপে। তা আমি যদি আপনাকে একটা বুঝে দিতে পারি, বাকিটা কিন্তু আপনি বুঝে যাবেন। তো বোরন ধরো যে টাইফ্লোরাইড, যদি মানে আমি যদি বোরন টাইফ্লোরাইডটা ব্যাখ্যা করি তাহলে তুমি বাকিটাও বুঝতে পারবা, যেহেতু দুইজনই কিন্তু আসলে 17 নাম্বার গ্রুপের মৌল। এখন দেখো, বোরনের মোট ইলেকট্রন হচ্ছে 5টা। তার মধ্যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, সেই 2টা তো বাদ। দ্বিতীয় কক্ষপথে বোরনের আছে 3টা ইলেকট্রন। তো চলো আমরা এই 3টা ইলেকট্রন ড্র করি। বোরনের 3টা ইলেকট্রন আমরা আঁকি।
প্রথম ইলেকট্রনটা হচ্ছে দাঁড়াও, হ্যাঁ প্রথম ইলেকট্রনটা হচ্ছে এখানে, আরেকটা এখানে, আরেকটা আমি এখানে আঁকলাম। এবার একই রকমভাবে আমাদের ফ্লোরিনের এখানে 3টা ফ্লোরিন আছে, তাই না? একটা ফ্লোরিন আমি এখানে আঁকলাম, একটা আমি এখানে আঁকলাম, একটা আমি এখানে আঁকলাম। এবার ভাই আমার ফ্লোরিনটায় লাস্টে কয়টা ইলেকট্রন থাকে তোমরা জানো? ফ্লোরিনের লাস্টে থাকে 7টা ইলেকট্রন। ফ্লোরিনের মোট ইলেকট্রন 9টা, প্রথম কক্ষপথে থাকে 2টা, লাস্টে থাকে 7টা। আমরা কিন্তু এখানে শুধুমাত্র সর্বশেষ কক্ষপথ, এটা কিন্তু সর্বশেষ কক্ষপথ, এটা কিন্তু সর্বশেষ কক্ষপথ, এটা সর্বশেষ কক্ষপথ, শুধুমাত্র আমরা সর্বশেষ কক্ষপথ আঁকতেছি, ঠিক আছে? এখন এই যে ফ্লোরিনের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে একটা 7টা। সিমিলারলি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে একটা 7টা। 1টা ইলেকট্রন 2টা ইলেকট্রন 3টা ইলেকট্রন 4টা ইলেকট্রন 5টা ইলেকট্রন 6টা ইলেকট্রন, এই যে একটা 7টা। তাহলে যেটা হয়, এই দুই বান্দা শেয়ার করে, এই দুই বান্দা শেয়ার করে, এই দুই বান্দাও শেয়ার করে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার ফ্লোরিনের কিন্তু ঠিক 8টা হচ্ছে, 2টা 2টা 4টা 6টা 7টা 8টা। সবগুলা ফ্লোরিনের দেখো 2টা 2টা 4টা 6টা 8টা কিন্তু ঠিকই ফ্লোরিনের পূরণ হয়েছে, কিন্তু বোরনের কি 8টা হয়েছে? হয় নাই। এই দেখো এই বোরনের দেখো 2টা 2টা 4টা আর 2টা মাত্র 6টা, তার মানে বোরনের অষ্টক পূর্ণ হয় নাই। এজন্যই তুমি বলবা যেহেতু বোরনের অষ্টক পূর্ণ হয় নাই, তাই এটা অষ্টকের নিয়ম মেনে চলে না। সো এটা অষ্টকের নিয়ম মানে না। সিমিলারলি একেবারে সিমিলারলি তোমার এটাও মানে চলে না। জাস্ট বোরনের জায়গায় তুমি ফ্লোরিনের জায়গায় জাস্ট ক্লোরিন দাও, একই 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 টাইপের। কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা দেখালাম না, এটা থেকে অষ্টক পূর্ণ করে, ঠিক আছে? এই জন্যই তোমাদেরকে আমি বললাম যে অষ্টক নিয়মের ব্যত্যয় ঘটে কোথায়? 1 এবং 2 নাম্বারটায়। ওকে, এর পরের প্রশ্ন, এসটিপিতে 0.5 মোলার, এসটিপিতে 0.5 মোলার, মোল, আমি মোলার বলতেছি ভুলে, এসটিপিতে 0.5 মোল মিথেন গ্যাসের আয়তন কত? দেখো এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে সকল গ্যাসের আয়তন সমান, এবং খুবই অদ্ভুত বিষয় সেটা হচ্ছে 22.4 লিটার। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে এক মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4। তাহলে হাফ মোল কত হবে? 22.4-এর অর্ধেক, আর 22.4-কে 2 দিয়ে ভাগ করো, পাবা 11.2। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদেরকে বলতেছে যে এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? এটিকে আর্দ্র বিশ্লেষণ? মোটেও না। আর্দ্র বিশ্লেষণ হচ্ছে পানি যোগ করে কাউকে ভেঙে ফেলা। এখানে কি তাই হচ্ছে? পানি যোগ করা হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে না। পানি যোজন? তাও না, কারণ পানি যোজনে যেটা হয় পানিকে জাস্ট যোগ করে দেয়া হয়, তাও হচ্ছে না। পলিমারকরণও হচ্ছে না, কারণ পলিমারকরণে একসাথে অনেকগুলো তোমার বিক্রিয়ক নেওয়া হইতো, নিয়ে একটা বড় অণু তৈরি করা হইতো, একটা ক্ষুদ্র অণু থেকে একটা বড় অণু তৈরি করা হতো, কিন্তু এই ক্ষুদ্র অণু অসংখ্য হতো, এখানে তো তাও দেখা যাচ্ছে না। এটা আসলে এক ধরনের সমানকরণ বিক্রিয়া। সমানকরণ বিক্রিয়া একটা বৈশিষ্ট্য তোমাকে আমি বলি, এখানে কার্বন আছে 1টা 2টা, এখানেও কার্বন থাকবে 2টাই, এখানে অক্সিজেন আছে 1টা, এখানেও অক্সিজেন থাকবে 1টাই, এখানে হাইড্রোজেন আছে 3টা, 3 আর 2 5, 1 6টা, এখানেও হাইড্রোজেন আছে 6টা। মনে রাখবা সমানুকরণ বিক্রিয়াতে তোমার কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলোর পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র এর গঠন চেঞ্জ হবে। দেখো এটা আগে ছিল অ্যালকোহল, এখন এটা হয়ে গেছে ইথার। হ্যাঁ, সো মানে তার গঠন চেঞ্জ হয়েছে, তার রাসায়নিক বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে, কিন্তু তার ভিতরে থাকা কার্বনের সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা, অক্সিজেনের সংখ্যা চেঞ্জ হয় নাই। এটা সমানুকরণ বিক্রিয়ার একটা ভালো বৈশিষ্ট্য। এর পরের প্রশ্ন, পটাশিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? আচ্ছা, পটাশিয়াম নাইট্রেটটা আমরা একটু লেখা ট্রাই করি। পটাশিয়াম নাইট্রেট, অন্য একটা কালি নিই, পটাশিয়াম নাইট্রেট। তো নাইট্রেট এই বান্দার যোজনী হচ্ছে 1, তাই এটা পটাশিয়ামে যাবে, আর পটাশিয়ামের যোজনী 1, সেটা এখানে আসবে, তাই ওই 1 আর 1 আর হিসাব করা হয় নাই। দেখো এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? প্রথম কথা হচ্ছে এটার টোটাল জারণ সংখ্যা হচ্ছে 0, ঠিক আছে?
তাহলে আমি নাইট্রোজেনের জারণ সংখ্যাকে এক্স ধরে নেই। আমি আরেকটা হচ্ছে পটাশিয়ামের জারণ সংখ্যা আমরা সবসময় জানি, এটা মুখস্থ, +1। অক্সিজেনের জারণ সংখ্যা প্রত্যেকটা অক্সিজেনের জন্য -2। তাহলে চলো হিসাব করি আমরা। পটাশিয়ামের জন্য হচ্ছে আমাদের +1, নাইট্রোজেনেরটা জানি না এক্স, আর একটা অক্সিজেনের জন্য -2, তাহলে 3টা অক্সিজেনের জন্য হচ্ছে কত, -6। ঠিক আছে, -6। তাহলে এটা 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 আমরা মুছে দিয়ে এখানে আমরা লিখব -6। আর মোট কত বললাম, মোট হচ্ছে 0, কারণ এটা একটা যৌগ, যৌগের ক্ষেত্রে মোট 0 আসে। এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি আমার এসএসসি ক্লাসরুম নামক চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, ইনশাল্লাহ ভবিষ্যতে উপকৃত হবা এই চ্যানেলে কন্টেন্টগুলো দেখে। এক্সের মান এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পাবা 5, সুতরাং এটার উত্তর হচ্ছে +5। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পাকস্থলীতে অ্যাসিড প্রশমিত করার জন্য কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটা জাস্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন, মুখস্থ রাখতে হবে তোমাকে। তারপরে বলছে কপার কুচি গাঢ় হাইড্রোক্লোরিকে যোগ করলে তৈরি হবে। তো এটার যে অপশনগুলো, প্রথমে হচ্ছে কপার সালফেট তৈরি হবে, আরেকটা হচ্ছে পানি তৈরি হবে। দেখো কপার, আমি যদি একটু আসলে দেখাই তোমাকে, কপার তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যুক্ত করো, সেখান থেকে তুমি পাবা কপার সালফেট আর পানি। তো সেখানে সালফার ট্রাইঅক্সাইডের পাওয়ার কোনো কারণই নেই। উত্তর হবে হচ্ছে খ। এর পরের প্রশ্ন, প্লাস্টিক শিল্পে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় কত % আর কি? তো এটা তো ভাই আবারও জ্ঞানমূলক একটা প্রশ্ন, মুখস্থ রাখবা। উত্তর হচ্ছে 3%। এর পরের প্রশ্ন দেখো, পরিষ্কারক দ্রবণটির নাম নিচের কোনটি? তো এখানে তোমাকে বলছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে এই জিনিসটা যুক্ত করতে হবে। এই জিনিসটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ব্লিচিং পাউডার। এটা যুক্ত করলে একটা পরিষ্কারক, আচ্ছা আমি মনে হয় এটা ভুল বলছি, সরি, এটা ব্লিচিং পাউডার না। তোমার এই বিক্রিয়াটা, দাঁড়াও পুরোটা হিবিজিবি হয়ে গেছে, মুছে দিচ্ছি। ওকে, এটা ব্লিচিং পাউডার না, সরি। তো দেখো ব্লিচিং পাউডারে ক্যালসিয়াম থাকে, পারক্লোরেট থাকে, এরকম হয় দেখতে। এখন আমাদের এখানে বলছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে এই যৌগটা যুক্ত হয়ে একটা পরিষ্কারক দ্রব্য তৈরি করে। এটার নাম হচ্ছে আসলে তোমার গ্লাস ক্লিনার। তোমাদের বইতে 12 নম্বর অধ্যায়ে গ্লাস ক্লিনার যে টপিকটা আছে সেখানে এই বিক্রিয়াটা পেয়ে যাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে গ্লাস ক্লিনার। ওকে, 21 নাম্বার গ, গ্লাস ক্লিনার। তো তোমাকে জিজ্ঞেস করছে যে উদ্দীপকের দ্রব্যটি, সেটি হচ্ছে, আমরা তো জানি অলরেডি, সেটা জানি যে সেটা হচ্ছে গ্লাস ক্লিনার। তোমাকে বলছে উদ্দীপকের দ্রব্যটি সেটা কি করে। প্রথম কথা হচ্ছে, এই যে একটা যৌগ আছে, এই যৌগটা এটি জৈব পদার্থকে দূরীভূত করে, জৈব পদার্থকে দূরীভূত করে, রিমুভ করে, এটা ঠিক আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা তেল ও চর্বিকে দূরীভূত করে, এটাও ঠিক আছে। আর লাস্টে থাকা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে, এই পয়েন্টটা শুধুমাত্র ঠিক নাই। এই প্রশ্নটা পার্টিকুলারলি বেশ ঝামেলার, বিশেষ করে 22 নম্বর প্রশ্নটা। তোমরা একটু প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। দেখো যে প্রশ্নগুলো একটু ঝামেলার মনে হয়, যদি তোমাদের কাছে কারো কাছে ডিজিটাল নোট নিতে পারো তাহলে তো ভালো, আর যদি সেটা না পারো সেক্ষেত্রে তুমি অবশ্যই একটু কষ্ট করে এগুলো হচ্ছে নোট করে ফেলবা এই কোয়েশ্চেনটা। আমি পরিশ্রম করতে হবে, তাহলে এছাড়া কোনো বিকল্প নাই। আর গাইড থেকে তোমরা হচ্ছে বেশি বেশি এমসিকিউ সমাধান করবে, যে এমসিকিউগুলো পারো সেগুলো কেটে দিবা, আমি কেটে দিতাম। আর যেগুলো ভবিষ্যতে দেখা লাগবে সেগুলো গোল দিয়ে রাখতে পারো। হ্যাঁ, এভাবে তোমার পড়াটা কমে আসবে, পড়াটা গোছানো হবে। এর পরের প্রশ্ন, কোন ধাতুটি স্ববিজারণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করা যায়? স্ববিজারণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করা যায় কোন ধাতুটি? এটা একটি জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। এটার উত্তর হচ্ছে খ হবে, মানে কপার। কপার ধাতুকে তুমি স্ববিজারণ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করতে পারবা। এর পরের প্রশ্ন হচ্ছে তোমার, কোন যৌগটিকে অ্যালিফিন বলে? অ্যালিফিন, এটাও আরেকটা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন। 24 নম্বরের উত্তর হচ্ছে গ হবে
এই জিনিসটা C2H4, এটা হচ্ছে একটা অ্যালকিন, এটার নাম হচ্ছে আমরা এটাকে ইথিন নামে ডাকি, ঠিক আছে। এর পরের প্রশ্ন হচ্ছে অ্যারোমেটিক যৌগ কোনটি? অ্যারোমেটিক যৌগ কোনটি? শেষের তিনটে আসলে তোমার জ্ঞানমূলক টাইপ প্রশ্ন ছিল। এটার উত্তর ছিল কপার, এটার উত্তর ছিল ইথিন, আর এখন যে প্রশ্নটি অ্যারোমেটিক যৌগ কোনটি, এটার উত্তর হচ্ছে ফেনল, ঠিক আছে। সো 25-এর উত্তর হচ্ছে অ্যারোমেটিক যৌগ কোনটি, উত্তর হচ্ছে ফেনল। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। আশা করি এই পুরো প্রশ্নটার যে সলভ সেটা ব্যাখ্যা সহকারে তুমি দেখে উপকৃত হলা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে চাইলে। আসসালামু আলাইকুম।